বাংলাদেশ থেকে পালিয়ে গিয়েছে, তখন বাংলাদেশের মানুষের জন্য আনন্দের সংবাদ থাকলেও আরেকটি দুঃসংবাদ হচ্ছে বাংলাদেশের মানুষের মধ্যে অনৈক্য তৈরি করে তিনি বিদায় নিয়েছেন। পিটিএ মহা সমারোহে সরকারের পৃষ্ঠপোষকতায় যে নতুন রাজনৈতিক দলটি আত্মপ্রকাশের কথা ছিল এবং যে দলের সাথে জড়িয়ে রয়েছে বাংলাদেশের ভবিষ্যৎ, মোটামুটি এটুকু আমরা বলতে পারি, সেই দলটি আত্মপ্রকাশের আগেই ভাঙনের মুখে। ছাত্রদের যে দল গঠিত হতে যাচ্ছে তার অভ্যন্তরীণ কিছু সংকট, কোন্দল না বললেও বিরোধ বলতে পারি বা সংকট বলতে পারি, সেটা নিয়ে একটা ভিডিও করেছিলাম গতকাল। সেই ভিডিওতে প্রথম আলোতে প্রকাশিত একটা খবরকে ভিত্তি করে কথা বলেছি। আপনারা নিশ্চয়ই হয়তো খেয়াল করেছেন, আমি প্রকাশিত খবর ছাড়া আমি কোনো আলোচনা করি না। গত বেশ কিছুদিন ধরেই একটা আলোচনা চলছিল যে শেখ হাসিনা সরকারের পতনের পেছনে আন্দোলনে সবচেয়ে সামনের সারিতে যারা ছিলেন সেই ছাত্ররা, তারা একটা রাজনৈতিক দল করতে যাচ্ছেন। জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পরে আমাদের সবার গৌরবের একজন মানুষ ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব, তিনি বাংলাদেশের শাসনভার গ্রহণ করেছেন এবং তার শাসনভার 7 মাস হতে চলল এবং তাকে নিয়ে মানুষের অনেক উচ্চাশা। জাতিসংঘ যখন 114 পৃষ্ঠার একটি রিপোর্ট প্রকাশ করেছিল তখন বলেছিলাম আওয়ামী লীগের রাজনীতি শেষ হয়ে গেল। এটা যে কত কঠিন একটা সত্য কথা সেটা এখন বিভিন্ন বিশ্লেষকরাও কিন্তু উপলব্ধি করতে পারছেন এবং তারা প্রতিবেদন প্রকাশ করছেন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বর্তমান যে বাংলাদেশের পরিস্থিতি এবং প্রেক্ষাপট সৃষ্টি হয়েছে তারই আলোকে কিছু গুরুত্বপূর্ণ ভিডিও ফুটেজ নিয়ে হাজির হয়েছি। তাই বলবো দর্শক, যারা ভিডিওটি অন করেছেন না টেনে মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, তাহলে আজকের বিষয়টি বুঝতে পারবেন। তো চলুন দর্শক, ভিডিও শুরুতেই যে কিছু অংশ বিশেষ দেখানো হয়েছে সেই ভিডিওগুলোর বিস্তারিত এখন দেখতে পাবেন। তার আগে বলবো, প্রতিদিনের আপডেট নিউজ দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং ফেসবুক পেজ থেকে দেখলে পেজটি ফলো দিয়ে রাখতে পারেন। তো চলুন দর্শক, ভিডিওতে একটা লাইক দিয়ে ধারাবাহিকভাবে সম্পূর্ণ ভিডিওটি দেখে আসি। শেখ হাসিনা যখন 5 তারিখে বাংলাদেশ থেকে পালিয়ে গিয়েছে, তখন বাংলাদেশের মানুষের জন্য আনন্দের সংবাদ থাকলেও আরেকটি দুঃসংবাদ হচ্ছে বাংলাদেশের মানুষের মধ্যে অনৈক্য তৈরি করে তিনি বিদায় নিয়েছেন। এখন বাংলাদেশের মানুষকে সিদ্ধান্ত নিতে হবে, আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ কলেমার বাংলাদেশ। এই কলেমার বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে গত 16 বছর সম্মিলিতভাবে যারা এরা বিরোধিতা করেছে তাদের বিরুদ্ধে আমরা আওয়াজ তুলেছি, ঠিক কেন বলেন? অতএব আমাদের আওয়াজ কি বন্ধ হবে? জোরে বলতে হবে, আওয়াজ বন্ধ হবে, আওয়াজ বন্ধ হবে। এই অঞ্চল হচ্ছে পীর আউলিয়ার পূর্ণভূমি। একদিকে চরমনাই, অন্যদিকে ছারছিনা, আর যেই ভূমিতে বসে সমাবেশ করছেন সেই ভূমি হচ্ছে ইত্তেহাদ ওয়াল ইখতিলাফ মাতলক্য শহীদ কমিটির প্রবর্তক হযরত কায়েদ সাহেব হুজুরের পূর্ণভূমি, ঠিক কিনা বলেন? আজকে ঝালকাঠিবাসীকে স্পষ্ট করে দিয়ে বলতে চাই, আমরা কারো প্রতিপক্ষ নই। ব্যক্তিগতভাবে রাজনৈতিক দর্শন ভিন্ন থাকতে পারে, কিন্তু আগামী দিনে বাংলাদেশে আলেম ওলামাকে অবজ্ঞা করে, ইসলামকে অবজ্ঞা করে, ধর্মকে কটূক্তি করে কোন শক্তিকে ক্ষমতার মস্তদে বসানো হবে না, হবে না, হবে না। এই জমিন থেকে, এই জমিনে তৈরি হয়েছে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী, ঠিক কিনা বলেন? দেলোয়ার হোসেন সাঈদী সাহেব কি এমনি এমনি মারা গেছে না তাকে মারা হয়েছে? আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর রক্তে যদি তোমার বুকে থেকে থাকে, এই অঞ্চলের যুবকদেরকে দাঁড়িয়ে তাকবীরের ধ্বনি দিতে বলছি, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, কালেমা গো মুসলমান, কালেমা গো মুসলমান।
বসুন, আপনাদের কাছে অনুরোধ রাখতে চাই, বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্র চলছে। একটি গোষ্ঠীর নতুন করে ষড়যন্ত্রের বীজ বোনা শুরু হয়েছে। তালুকদারি পেয়েছ নাকি? গত 16 বছর পর্যন্ত যেই সকল আলেমদেরকে ফাঁসির কাস্টে লটকিয়ে হত্যা করা হয়েছে, তারা এই বাংলাদেশে কোনো অন্যায় করে নাই, ঠিক কিনা বলেন? আপনাদের কাছে জানতে চাই, গোলাম আজম কোনো অপরাধী ছিল? সাইদি সাহেব কোনো অপরাধী ছিল? কাদের মোল্লার কোনো অপরাধ ছিল? নিজামী সাহেবের কোনো অপরাধ ছিল? আলী হাসান মুজাহিদের কোনো অপরাধ ছিল? মীর কাসেম আলীর কোনো অপরাধ ছিল? সাকা চৌধুরী কি কোনো অন্যায় করেছে? তাহলে তাদেরকে যারা ফাঁসি দিয়েছে, সেই শেখ হাসিনার তালে তাল মিলিয়ে কথা বলে রাজাকার শব্দ উচ্চারণ করার ট্রিটমেন্ট কেমন হয় বাংলাদেশের জনগণ 5 তারিখ দিয়ে দিছে, তাই নাই? বাংলাদেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হল থেকে এই শেখ হাসিনা যখন বলেছিল রাজাকারের বাচ্চাদেরকে স্থান দেওয়া হবে না, বাংলার প্রত্যেকটি প্রান্ত থেকে 24-এর গণঅভ্যুত্থানের জন্য মানুষ ঐক্যবদ্ধভাবে লড়াই করেছিল, ঠিক কিনা বলেন? অতএব আজকে যারা নতুন করে স্বপ্নে দেখেন যে বাংলাদেশে আবার ভিন্ন কেউ ক্ষমতায় আসলে আবার ওই রকম রাজাকার ট্যাগ লাগিয়ে বিচার করবেন, তোমাদেরকে বাংলাদেশের স্টেজ বানিয়ে তারপরে বিচার করা হবে, ঠিক কিনা বলেন? অতএব আসুন, আমার আহ্বান একটাই, দল চিনি না, মত চিনি না, ইসলামপন্থী মানুষদেরকে জানতে চাই। ইসলামপন্থীদেরকে বিভিন্নভাবে অবজ্ঞা করা হয়েছে। বাংলাদেশের স্বাধীনতার পর থেকে যতবারই ডানপন্থীরা ক্ষমতায় আসছে, ইসলাম ছাত্রদের যে দল গঠিত হতে যাচ্ছে তার অভ্যন্তরীণ কিছু সংকট, কোন্দল না বললেও বিরোধ বলতে পারি বা সংকট বলতে পারি, সেটা নিয়ে একটা ভিডিও করেছিলাম গতকাল। সেই ভিডিওতে প্রথম আলোতে প্রকাশিত একটা খবরকে ভিত্তি করে কথা বলেছি। আপনারা নিশ্চয়ই হয়তো খেয়াল করেছেন, আমি প্রকাশিত খবর ছাড়া আমি কোনো আলোচনা করি না। আমার কাছেও প্রচুর পার্সোনালি দেয়া তথ্য থাকে, অনেকে দিতে চান, কিন্তু আমি কথা বলার ক্ষেত্রে এটাই ফলো করি। তো সেখানে সাবেক শিবির বলে একটা গ্রুপ বা বর্গের কথা ছিল এবং সেটা প্রসঙ্গে আমি কয়েকটা মন্তব্য করেছিলাম। সেটা নিয়ে সামহাউ আমি দেখিনি কেউ কেউ ফটোকার্ড বানিয়েছেন। আমি 2-3 রকমের ফটোকার্ড দেখলাম এবং সেগুলো কেউ শেয়ার করেছেন এবং সেগুলোতে আমার বক্তব্য কেউ সমর্থন করেছেন এবং কেউ এটাকে ক্রিটিক করেছেন। খুবই চমৎকার ব্যাপার, আমি খুবই পছন্দ করি। আমরা আসলে যে সমাজটা দেখতে চাই সেখানে আমরা তর্ক বিতর্ক করব, ডিবেট করব, কখনো ঝগড়াও হয়ে যাবে, কিন্তু আমরা সহাবস্থান করব। আমি যে ধরনের বাংলাদেশ, যে ধরনের উদার গণতান্ত্রিক বাংলাদেশ দেখতে চাই, তাতে এটা খুবই প্রিরিকুইজিট। কিন্তু আমার মনে হলো, যেহেতু ওখানে খুব অল্প কিছু কথা ছিল, এই সাবেক শিবির সম্পর্কে আমার কিছু অবস্থান বা কিছু প্রশ্ন রাদার আমি করতে চাই। এই প্রশ্নগুলোর জবাব আমি তাদের দিক থেকে আসা ভালো হবে, কিন্তু আমি জানি না তারা সেটা দেবেন কিনা বা আমার এই কথা তাদের পর্যন্ত পৌঁছবেন কিনা, বা পৌঁছলেও তারা সেই জবাব দেন কিনা, সেটা আসলে বিরাট প্রশ্ন। আমরা খেয়াল করি, গতকাল আমি প্রথম আলো থেকে পড়ে শুনিয়েছি, দৈনিক সমকালেও আজ একটা নিউজ এসছে যেখানে একই, যে তাদের দলের মধ্যে যে সংকট হচ্ছে সেই সংকটের কারণ হিসাবে বলছে, এখানে বলছে 4টা বলয় আছে। এর মধ্যে মানে সাবেক শিবির যে গ্রুপটা আছে তাদের সাথে বাকি 3টার সংঘাত আছে নেতৃত্ব নিয়ে। ইনফ্যাক্ট এই নেতৃত্বের সংঘাত অনেক কিছু সামনে নিয়ে এসছে এবং এটা আমাদের একটা খুব গুরুত্বপূর্ণ তথ্য দেবে, গুরুত্বপূর্ণ ইনসাইট দেবে যে আমাদের এই গণঅভ্যুত্থান আসলে কীভাবে ব্যর্থ হলো। আমি সেটা নিয়েও আলাদাভাবে কথা বলতে চাই, কিন্তু আজ শুধু সাবেক শিবির। তো এখানে সাবেক শিবির কথাটা আছে। আমি সেখানে বলেছিলাম সাবেক শিবির বলে কিছু নেই, শিবির সাবেক হয় না। আচ্ছা, একটু কারেকশন দিয়ে আজকে যেহেতু একটু ডিটেল বলবো, ওখানে আমার বক্তব্যের মাঝখানে খুব সামান্য কিছু কথা ছিল। কেউ একজন শিবির করতেন, এরপর উনি রাজনীতি ছেড়ে দিয়েছেন, শিবির আর করেন না, রাজনীতিই করেন না। আমি এরকম মানুষজন দেখেছি। আর প্রসঙ্গত একটা কথা একটু জানিয়ে রাখি, আমি খুব কাছ থেকে কিন্তু শিবির দেখেছি। আগেও বলেছি, আমি যে কলেজে পড়তাম সেই কলেজ শিবির নিয়ন্ত্রিত ছিল, শিবির নিয়ন্ত্রিত। শিবির কীভাবে অপারেট করে, কারা শিবির না, আমাদের জানা আছে। যারা শিবির সম্পর্কে কিছুটা তথ্য জানেন তারা জানবেন, যারা শিবিরের ক্যাডার, সশস্ত্র ক্যাডার, আমি দেখেছি। কেউ বলতে পারে শিবিরের ক্যাডার না, আমি নিজ চোখে দেখা, আমার হোস্টেলের রুমে এসে থেকেছে তাদের একটা বিশেষ প্রয়োজনে অস্ত্রসহ ক্যাডারও দেখেছি। আমি এটা বলছি না এটা খালি শিবিরের আছে, এটা সব দলেরই আছে, কিন্তু শিবির নিজকে অনেক রকম সহি কিছু মনে করার কিছু নেই। তো ওখানে দেখতাম অ্যাপারেন্টলি তারা কোনো পদেই নাই। কোনোদিন কেউ যদি ধরা পড়ে দেখা যাবে সে শিবিরই না,
সত্যিই নেই। ওদের তো কতগুলো স্টেজ আছে, সমর্থক, কর্মী, সাথী, সদস্য, সব দেখা আছে। কিভাবে সমর্থক থেকে কর্মী হয়, কীভাবে কর্মী থেকে সাথী হয়, সাথী থেকে কীভাবে সদস্য হয়, সব কিছু জানা আছে আমার। কিন্তু ওদের কোনো পদ নেই, ওরা সমর্থক পর্যায়ের লোক, বা কোনো রকমভাবে কোনো ডকুমেন্টে কেউ দেখাতে পারবে না। এবং আমি অবাক হয়ে দেখেছি শিবির যখন নামাজ পড়ছেন অনেকে, এরকম ব্যাপারে অন্যকে মোটিভেট করছে, ক্যাডাররা এই ব্যাপারেও খুব বেশি মনোযোগী নন। ফলে যেটা দাঁড়াবে, তারা কেউ যদি ধরা পড়ে, শিবির বলবে উনি তো আমাদের কেউ না, উনি তো শিবির করেন না। আমি এটা বলতে চেয়েছি, শিবির নানা ফর্মে অপারেট করে, এটা একেবারে আমার ইনহ্যান্ড এক্সপেরিয়েন্স, আপনাদের অনেকেরই জানা থাকতে পারে। যাই হোক, যেটা বলছিলাম, কেউ যদি রাজনীতি ছেড়ে দেয়, শিবির করতেন বা জামায়াত করতেন, রাজনীতি পুরো ছেড়ে দিয়েছেন, এরকম মানুষ আছে, আমি দেখেছি সেরকম মানুষও। তারা সেখান থেকে বেরিয়ে গেছেন, তারা শিবির থাকছেন, আমি তা বলছি না। কিন্তু একটা ঘটনা, যিনি এক্স শিবির বলছেন কিন্তু তিনি রাজনীতিতে আছেন ভেরি মাচ। আমরা একটু নাগরিক কমিটিতে যাই, সেখানে এক্স শিবিররা আছেন। এই যে এক্স শিবির বলে একটা বর্গ তৈরি হলো, কেন বর্গ তৈরি হলো? যারা শিবির করতেন না, যারা শিবির নিয়ে সমস্যা ছিল, যদি এই কারণে না করে থাকেন, অথবা সমারোহে সরকারের পৃষ্ঠপোষকতায় যে নতুন রাজনৈতিক দলটি আত্মপ্রকাশের কথা ছিল এবং যে দলের সাথে জড়িয়ে রয়েছে বাংলাদেশের ভবিষ্যৎ, মোটামুটি এটুকু আমরা বলতে পারি, সেই দলটি আত্মপ্রকাশের আগেই ভাঙনের মুখে, চরম বিরোধে দেখা দিয়েছে দলের অভ্যন্তরীণ পর্যায়ে একটি পদকে কেন্দ্র করে। এ বিষয়ে আমি নিজেও কথা বলেছি একদিন আগেই আপনাদের সামনে, এবং সেটি পরবর্তীতে তুমুল আকার ধারণ করেছে যতটুকু জানিয়েছিলাম। এমনও আশঙ্কা দেখা দিয়েছে, এমন অনেকে বলছেন যে পাল্টাপাল্টি দল ঘোষণা হতে পারে। আবার পাল্টাপাল্টি দল যাতে ঘোষণা না হতে পারে, তার জন্য সরকারের উপদেষ্টা পদ কারোর জন্য খুলে যেতে পারে। আবার যাকে মাস্টার মাইন্ড হিসেবে উল্লেখ করেন আমাদের প্রধান উপদেষ্টা, সেই মাহফুজ আলমও এই দলকে কেন্দ্র করে রয়েছেন চ্যালেঞ্জের মুখে। বিষয়টি হচ্ছে যে 188 সদস্যের যে জাতীয় নাগরিক কমিটি, যেটি নতুন দল হিসেবে সারা দেশে কাজ করছে, সেই কমিটির বৈঠক ডাকা হয়েছিল রবিবার তাদের কেন্দ্রীয় কার্যালয়ে এবং একই সঙ্গে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের। যাই হোক, এখন এই জাতীয় নাগরিক কমিটি যে 188 সদস্য ছিলেন বা আছেন, তাদের মধ্যে সেখানে উপস্থিত ছিলেন 110 জন, অর্থাৎ একটি অংশ বয়কট করেছে। এবং তারা আগামী 22শে ফেব্রুয়ারি, 24শে ফেব্রুয়ারি নতুন রাজনৈতিক দল আত্মপ্রকাশ করার কথা, 22শে ফেব্রুয়ারি তারা কেন্দ্রীয় শহীদ মিনারে একটি পাল্টা কর্মসূচি দিয়েছে। এবং সেই কর্মসূচির সফল বা ব্যর্থতার উপর নির্ভর করছে যে নতুন কোনো বিকল্প রাজনৈতিক দল তারা ঘোষণা করবে কিনা। এখন বিষয় হচ্ছে যে এটিতে তেমন কোনো সমস্যা ছিল না, নেতৃত্বে কে থাকবে তা পুরোপুরি মোটামুটি ঐকমত্যের ভিত্তিতে নির্ধারণ হয়ে গেছে। সরকারি তথ্য সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম তিনি থাকবেন আহ্বায়ক, কিন্তু বিপত্তিটা বেঁধেছে সদস্য সচিব পদ নিয়ে। সেখানে 4 জন এই পদের দাবিদার। একজন হচ্ছেন বর্তমান সদস্য সচিব জাতীয় নাগরিক কমিটি আক্তার হোসেন, আরেকজন হচ্ছেন শিবিরের সাবেক সভাপতি, যিনি শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলনের নেপথ্য থেকে তুমুল ভূমিকা পালন করেছেন, আলিয়া হাসান জুনায়েদ। আর একজন হচ্ছে জাতীয় নাগরিক কমিটির বর্তমান সদস্য সচিব, বর্তমান আহ্বায়ক নাসরুদ্দিন পাটোয়ারি, আর এক সমন্বয়ক সার্জিস আলম। এখন মোটামুটি তুমুল যে প্রতিদ্বন্দ্বিতা তা শুরু হয়েছে। আক্তার হোসেন, যিনি ছাত্র শক্তির নামে তার একটি প্ল্যাটফর্ম ছিল, সেই ছাত্র শক্তির নেতা এবং বর্তমান জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব, এবং ডাকসুর সাবেক সমাজসেবা সম্পাদক। যাই হোক, এখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, তার যারা নেতা বা এর যারা নেতৃত্বে ছিলেন শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলনে, তারা আবার অধিকাংশ ছিলেন ছাত্র শক্তিতে, এই আক্তার হোসেনের নেতৃত্বে ছিলেন। আবার এই আন্দোলনের শিবিরে একটি ভয়ঙ্কর ভূমিকা ছিল, তুমুল ভূমিকা ছিল। শিবিরের বর্তমান অনেক নেতাকর্মীর সঙ্গে সঙ্গে সাবেক নেতাদেরও একটি অংশ প্রত্যক্ষভাবে জড়িত ছিলেন আওয়ামী লীগ সরকার পতনের আন্দোলনে। অতএব শিবিরের নেতারা বলছেন যে তারা তাদের ন্যায্য হিস্সাটি চান। এখন ন্যায্য হিস্সাটি তাদেরকে পদবিতে দিতে হবে। কিন্তু আক্তার হোসেনের যারা অনুসারী, তারা বলছেন
যে না, এই মুহূর্তে এত বড় পদ শিবিরের রাজনীতি যারা করেছেন তাদেরকে দেয়া হলে কথা উঠবে, প্রশ্ন উঠবে, অতএব তাদেরকে দেয়া যাবে না। এই যখন অবস্থা, তখন আবার আমরা দেখতে পাচ্ছি যে জাতীয় নাগরিক কমিটি এবং বৈষম্য, শেখ হাসিনা এবং ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব দুজনের যে বৈরিতা সম্পর্কের যেই টানাপোড়েন সেটা আপনারা সবাই জানেন। এবং সাবেক সরকার প্রধান শেখ হাসিনা পদ্মা সেতু থেকে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবকে বলেছিলেন যে তাকে সহ এবং খালেদা জিয়া দুজনকেই, বিএনপি চেয়ারপারসন, তাদের দুজনকেই টুপ করে ফেলে দিতে চেয়েছিলেন। এবং সেখান থেকে তিনি বলেছেন তার ভাষায়, শেখ হাসিনার ভাষায়, তাদেরকে চুপ নিতে তুলতে হবে যেন তারা মরে না যায়। এবং এটা নিয়ে শেখ হাসিনা প্রচুর সমালোচিত হয়েছিলেন। এবং পদ্মা সেতুর অর্থায়ন বন্ধে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবকে বারংবার অভিযুক্ত করেছিলেন সাবেক সরকার প্রধান শেখ হাসিনা। এবং শেখ হাসিনা সরকারের ১.৫ দশকের যে শাসনামল, সেই শাসনামলের এমন লজ্জাজনক একটি পরিণতি, এবং সেই পরিণতি হচ্ছে গণহত্যার মতো অভিযোগ শেখ হাসিনার বিরুদ্ধে। এবং ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব তার ইন্টারভিউতে বারংবার বলেছেন, বেশ কয়েকটি ইন্টারভিউতে, যে তিনি হয়তোবা জেলে থাকতেন, জেলে না গিয়ে তিনি বঙ্গভবনে শপথ নিতে এসেছেন। এবং বারংবার তিনি একটা বিষয়ে জোর গলায় তিনি বলেছেন এবং তিনি দাবি করেন এটি, যে শেখ হাসিনা সরকারের পতনের পরে মূলত ছাত্ররা তার সঙ্গে যোগাযোগ শুরু করেন এবং তাকে দেশের দায়িত্বভার গ্রহণের আহ্বান জানান। তিনি অস্বীকৃতি জানাচ্ছিলেন, তিনি বলছিলেন যে তোমরা অন্য কাউকে বাছাই করো, অন্য কাউকে তোমরা খুঁজে নাও। এবং ছাত্রদের কাছ থেকে তিনি ২৪ ঘন্টা সময় নিয়েছেন। এরপরেও যখন ছাত্ররা তার সঙ্গে আবার যোগাযোগ করলেন, তখন তিনি দায়িত্ব নিতে রাজি হন। তিনি বলেন যে তোমরা যেহেতু রাজপথে নিজেদের রক্ত ঢেলে দিয়েছ, জীবন দিয়েছ, সেহেতু আমি একটু কাজ করতে চাই, বা আমিও ত্যাগ স্বীকার করতে প্রস্তুত, বা আমারও কিছু করা উচিত, এমনটা তিনি বলেছেন। মানে তার বক্তব্যটা অনেকটা এটাই প্রমাণ করে যে আসলে জুলাই আগস্টের আন্দোলনের সঙ্গে তার কোনো সম্পৃক্ততা নেই। তিনি মূলত তখন প্যারিসে ছিলেন অলিম্পিকের আয়োজনে, এবং তারপর তিনি আবার হসপিটালাইজ ছিলেন তার শারীরিক কিছু অসুস্থতার কারণে। তার সঙ্গে আসলে জুলাই আগস্টের আন্দোলনের কোনো যোগসূত্র নেই, তিনি এটা বারংবার বলেছেন এবং তিনি বলেন, এবং আমরা সবাই এটাই বিশ্বাস করি। কিন্তু জুলাই আগস্টের আন্দোলনের পরে ৭ মাস হতে চলল, যত সময় যাচ্ছে এই আন্দোলন ঘিরে নানান ধরনের তথ্য উপাত্ত বের হচ্ছে, এবং সেই তথ্যগুলো, সেই স্বীকারোক্তিগুলো আসলে মূলত এমন নয় যে ধরেন যারা জুলাই আগস্টের আন্দোলনের বিরোধিতা করেছেন, বা যারা হচ্ছে ওই আন্দোলনের বিরোধিতাকারী শক্তি আওয়ামী লীগ, বা ক্ষমতার পরিবর্তনের পরে আওয়ামী লীগ যারা পছন্দ করেন, যারা আওয়ামী লীগ করেন, যা আওয়ামী লীগের কর্মী সমর্থক, তাদের বয়ান নয়। এই বয়ানগুলো বা এই বক্তব্যগুলো মূলত যারা জুলাই আগস্টের এই গণ অভ্যুত্থানে সরাসরি অংশগ্রহণ ছিল যাদের, তাদের। এমন একজন সমন্বয়ক যিনি আব্দুল হান্নান মাসুদ, এবং তিনি আমার এলাকার। তার সঙ্গে তার একটি স্ট্যাটাস আমি পড়লাম কিছুক্ষণ আগে, তিনি তার ফেসবুকে দিয়েছেন সেটি, এবং সেখানে তিনি একটা জিনিস দাবি করেছেন যে ১ আগস্ট শেখ হাসিনা সরকারের পতন ঘটেছে কিন্তু ৫ আগস্ট দুপুরে। আব্দুল হান্নান মাসুদ তিনি লিখেছেন যে ১ আগস্ট ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের কাছ থেকে তিনি একটি মেসেজ পেয়েছেন। এমন না যে শুধুমাত্র সেই স্ট্যাটাসটি শুধুমাত্র যে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের কোনো যোগসূত্র আছে কিনা জুলাই আগস্টের আন্দোলনে, সেটা নয়, কিন্তু এই আর আব্দুল হান্নান মাসুদ সাহেবের স্ট্যাটাসটি মূলত এটি হচ্ছে জুলাই আগস্টের আন্দোলনে শিবিরের ভূমিকা, বা শিবিরই মূলত এটি করেছে কিনা। কারণ বেশ কয়েকটা স্ট্যাটাস ভাইরাল হচ্ছে অনেকের, কেউ কেউ দাবি করছেন যে আন্দোলন পুরোপুরি ভাবে শিবির পরিচালনা করেছিলেন, যেটা অনেকটা শেখ হাসিনার বক্তব্যকে প্রতীয়মান করে। শেখ হাসিনাও বলেছিলেন বারংবার এটি জামাত শিবির আন্দোলন করছে, সেটাকে অনেকটা প্রতীয়মান করে। সেটা নয় আমার ভিডিওর বক্তব্য, সেটি নয়। আমার ভিডিওর বক্তব্য হচ্ছে আব্দুল হান্নান মাসুদ মূলত তার অবস্থানটা ক্লিয়ার করছিলেন যে ১ আগস্ট থেকে ৫ আগস্ট পর্যন্ত তারা এই যে আন্দোলন করছিলেন, সেই আন্দোলনের চূড়ান্ত মুহূর্তগুলোতে তারা ছিলেন, সেই ছাত্ররা তারা একটা রাজনৈতিক দল করতে যাচ্ছেন, এবং দল যে হবে সেটা মোটামুটি ঘোষণা তারা দিয়েছিল, এবং ফেব্রুয়ারির ২য় সপ্তাহে মাঝামাঝিতে দলটা ঘোষণা হবে এমনটি বলা হয়েছিল। ২য় সপ্তাহ পার হয়ে গিয়েছে, ৩য় সপ্তাহ প্রায় যায়। এখন পর্যন্ত দল ঘোষিত হয়নি। কেন হয়নি? দলের নাম কি হতে পারে এটাও এখনো ঠিক হয়নি। তবে নামের ব্যাপারে সাধারণ মানুষের মতামত নেওয়া হয়েছে, অনেকে মতামত পাঠিয়েছেন। যতদূর জেনেছি প্রায় ১০০ নাম প্রস্তাব এসেছে, সেখান থেকে কোনো একটা গ্রহণ করা হবে। এই দলের লক্ষ্য কি হবে জানি না।
এ দলের মানে আদর্শ কি হবে সেটাও জানি না, এ দলের নেতৃত্বে কারা থাকবেন সেটাও ক্লিয়ার না। ক্লিয়ার না কেন বললাম, অনেকগুলো নাম শোনা যাচ্ছে। এই নামের কে কে আসলে শেষ পর্যন্ত থাকবেন অথবা থাকতে পারবেন অথবা রাখা হবে, এগুলো কোনো কিছুই কিন্তু ক্লিয়ার না। বরঞ্চ এই নেতৃত্ব নিয়ে নানা ধরনের কথাবার্তা হচ্ছে। এরই মধ্যে কথাবার্তাগুলির ভাষা এবং কথাবার্তাগুলির যে দৃষ্টিভঙ্গি, উচ্চারণ, এগুলো শুনে একটু আতঙ্কী বোধ হচ্ছে আমার। মানে আমার কাছে মনে হচ্ছে যেন এখানে এক ধরনের আরেকটা রাজনীতি ঢুকে গিয়েছে, আরেকটা পলিটিক্স ঢুকে গিয়েছে। আমি যাকে পছন্দ করি তাকে আনতে চাই, যাকে পছন্দ করি না তার ব্যাপারে খুবই নেতিবাচক কিছু শব্দ উচ্চারণ করছি। এই যে উচ্চারণটা, এই উচ্চারণটা আসলে একসঙ্গে লড়াইয়ের ময়দানে থাকা এই ছাত্রদের কাছ থেকে আমি আশা করিনি। সেটা হচ্ছে, আমি এই নেতৃত্বের ক্ষেত্রে প্রথমে শোনা গিয়েছিল এবং এটা এখনও শোনা যাচ্ছে, যে জোরালোভাবে শোনা যাচ্ছে যে উপদেষ্টা যিনি হয়েছেন নাহিদ ইসলাম, তিনি নাকি এই দলের মূল লোক, আহ্বায়ক হবেন, মূল ব্যক্তি হবেন। তো এটা নিয়ে সবাই খুব নিশ্চিত যে নাহিদ ইসলামই হচ্ছেন মূল ব্যক্তি এবং উনি ওখান থেকে পদত্যাগ করে এসে দায়িত্বটা নেবেন। কিন্তু ব্যক্তিগতভাবে আমার কাছে এটা গ্রহণযোগ্য মনে হচ্ছে না। মনে হচ্ছে না একেবারে নাহিদ ইসলাম ওই দায়িত্ব ছেড়ে এখানে আসবেন কিনা, এটা নিয়ে আমার সন্দেহ। কারণ এই দলের ভবিষ্যতের দৃষ্টি উনি চিন্তা করবেন। এরকম একটা দল গঠিত হলেই সেই দল আগামীতে ক্ষমতায় চলে আসবে, ক্ষমতার শেয়ারে আসবে, এটা আমার কাছে মানে খুব সহজ মনে হয় না। এরকম কঠিন কাজে উনি এসে যোগ দেবেন কিনা আমি জানি না। আর এখানে যোগ দিতে গেলে তাকে তো ওই মন্ত্রিত্ব ছাড়তে হবে, উপদেষ্টার পদ, ক্ষমতাধর পদ, ক্ষমতা আছে, মানে নানা রকম কথাবার্তাও তো শোনা যাচ্ছে যে ওখানে একটা এই দেশের মন্ত্রী কিন্তু একটা গুরুত্বপূর্ণ পদ। মন্ত্রী হলে এলাকায় প্রভাব থাকে, নানা রকম লোকজন আসে, তদবির বাণিজ্য হয়, অনেক কিছুই হয়। যে গ্রহণ করে সে করে, যে গ্রহণ না করে সে করে না। উনি গ্রহণ করেছেন কিনা জানি না, তবে কিছু কিছু কথা তো শুনি নানা জায়গায়, সোশ্যাল মিডিয়ায় অনেকে দেখলাম চ্যালেঞ্জ দিয়েও কথা বলছেন অনেক কিছু। তো হচ্ছে এগুলো। তো সেই পথ ছেড়ে উনি এসে এই অনিশ্চয়তার মধ্যে পা বাড়াবেন কিনা, অনিশ্চয়তার নৌকায় হাল ধরবেন কিনা আমি জানি না। আর সেই হালও ধরা যায় যদি সবাই একমত হয়ে একজোট হয়ে তাকে আনে। এখানেই তো জোটের সমস্যা আছে। পত্রপত্রিকায় যতটুকু আমরা পড়েছি সেখানে হলো নাহিদ ইসলাম আসছেন প্রধান হয়ে দলের, এবং তার সঙ্গে সদস্য সচিব কে হবেন এটা নিয়ে নানা ধরনের ক্যারিকেচার শোনা যাচ্ছে। কেউ বলছে আক্তার হোসেনের নাম, কেউ বলছে পাটোয়ারি সাহেবের নাম, নাসিরুদ্দিন পাটোয়ারির নাম, কেউ বলছে সার্জিস আলমের নাম, কেউ বলছেন হাসনাত আবদুল্লাহর নাম। এর মধ্যে নতুন আরেকটা নাম পেলাম, সে নামটা হলো জামাতের যারা অনুসারী আছেন, জামাত শিবিরের, তারা একজনকে বলছেন, এটা হলো মিস্টার আলী আহসান জুনায়েদ, তাকে নাকি সদস্য সচিব বানানো হবে। এগুলোও শুনছি। আমি যতটুকু শুনেছি এবং আমার সঙ্গে বিভিন্ন জনের যে আলাপ হয়েছে সেখান থেকে আমি এটা বুঝতে পেরেছি যে এই সংগঠনটা মানে আপনার যারা এখানে নতুন একটা দল করতে চাচ্ছে, তারা যারা সম্মিলিত হয়েছে সেখানে 4 থেকে 5টা বলয় আছে। 5টাই বলা যায়, 5টা বলয় আমি দেখতে পাচ্ছি নিশ্চিতভাবে। সেগুলো কারা কারা? প্রথম হলো গণতান্ত্রিক ছাত্র শক্তি নামে একটা সংগঠন ঢাকা বিশ্ববিদ্যালয়ে গড়ে উঠেছিল। এরা বেসিক্যালি ওই নুরুল হক নূর যে পার্টিটা করেছে এদের সঙ্গে একসময় 2018 সালের আন্দোলনে ছিল, কোটা বিরোধী আন্দোলনে ছিল। সে আন্দোলন থেকে তারা সরে যেয়ে গণতান্ত্রিক ছাত্র শক্তি নামে একটা সংগঠন তারা করেছে। এই সংগঠনের প্রধান ছিলেন আক্তার হোসেন, উনি ডাকসুর সমাজ কল্যাণ সম্পাদক ছিলেন, তো নির্বাচিত হয়েছিলেন আর কি। নুরুল হক নূরের সঙ্গে ওই প্যানেলেই উনি ছিলেন। তো তার নেতৃত্বে এটা গঠিত হয়েছিল। আক্তার হোসেনের কে সম্পর্কে আমি যতটুকু খোঁজ দিয়েছি, ক্যাম্পাসে ওনার বেশ একটা সুনাম আছে, ভদ্র হিসাবে, মেধাবী হিসাবে এবং ধীর স্থির লোক হিসাবে। তো তার নেতৃত্বে
একটা সংগঠন, এখানে ছাত্ররা ছিল এবং তার নেতৃত্বে কিন্তু এই যে নাহিদ ইসলাম যাকে এখন আহ্বায়ক বানানো হচ্ছে, এই নাহিদ ইসলাম কিন্তু এই আক্তার এর সঙ্গেই ছিলেন বিশ্ববিদ্যালয়ে। ওনার যে গণতান্ত্রিক ছাত্র শক্তি এর সঙ্গেই। আজকে মারুফ মল্লিক, প্রথম আলোর যে কলামিস্ট, রাজনৈতিক বিশ্লেষক, তিনি একটা মতামত লিখেছেন, জাতিসংঘের প্রতিবেদন আওয়ামী লীগের সামনে কি অপেক্ষা করছে। ঠিক আমি যা যা বলেছিলাম সেগুলো তো আছেই, তার থেকেও আরও বেশ কিছু পয়েন্ট তিনি যোগ করে একটা চমৎকার প্রতিবেদন লিখেছেন। এবং এটি আমার ধারণা যদি দর্শকরা অনুগ্রহ করে পড়েন এবং আমার ভিডিওটি দেখেন তাহলে বুঝতে পারবেন যে আওয়ামী লীগের ভবিষ্যৎ সত্যি একেবারেই অন্ধকার। এখনো আওয়ামী লীগের অনেক নেতাকর্মী ঘোরের মধ্যে আছে, তারা বুঝতে পারছে না যে সামনে কি কঠিন দিন অপেক্ষা করছে। এখানে একটা বিষয় মনে রাখা দরকার, জাতিসংঘের অনেক প্রতিবেদন, অনেক ডকুমেন্ট কিন্তু বিভিন্ন দেশ ব্যবহার করে। এটা একটা আন্তর্জাতিক মানসম্পন্ন একটা ডকুমেন্ট বা প্রতিবেদন। জাতিসংঘ যখন কি কোনো কিছু প্রকাশ করে মানবাধিকার, গণতন্ত্র, বিভিন্ন বিষয়ের উপরে, এবং জাতিসংঘের এই সমস্ত বক্তব্য নিয়ে স্বয়ং নেতানিয়াহু কিন্তু বিচলিত এবং তীব্রভাবে আপত্তি করে। কেননা জাতিসংঘ এমন একটা অবস্থানে আছে, তার বিভিন্ন ডিপার্টমেন্টগুলো যখন কি রিপোর্ট প্রকাশ করে, তারা এত পরীক্ষা নিরীক্ষা করে, এত বিশ্লেষণ করে, এবং এটা সর্বজন গ্রাহ্য অথবা আন্তর্জাতিক মানসম্পন্ন যত রকম মানদণ্ড আছে সবগুলোর উপর ভিত্তি করে তারা একটা জিনিস প্রকাশ করে। তো সেটাকে ভিত্তি হিসেবে ধরে। যেমন বাংলাদেশের যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর, তিনি কি বলছেন? তিনি বলছেন যে বাংলাদেশের যে বিচার হচ্ছে সেখানে এই জাতিসংঘের প্রতিবেদনটাকে অন্তর্ভুক্ত করা হবে। এটা শুধু বাংলাদেশের ক্ষেত্রে না, আন্তর্জাতিক যে কোনো সংস্থা যখন তারা তাদের দেশে কোনো বিচার বা কোনো সংস্কার কার্যক্রম করে তখন আন্তর্জাতিক প্রতিবেদনগুলোকে সামনে নিয়ে আসে, আর জাতিসংঘের প্রতিবেদনটা এই ক্ষেত্রে 1 নম্বরে। তো সেই হিসাবে ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার বাংলাদেশের গণহত্যার ব্যাপারে জাতিসংঘকে বলেছে তোমরা তদন্ত করো, 1 থেকে 15 তারিখ পর্যন্ত যা যা ঘটেছে সব তদন্ত করো। সেই তদন্তের উপর ভিত্তি করে তারা যেটি প্রকাশ করেছে সেটা একেবারেই বলা যায় যে এমন না যে কোনো কোনো ক্ষেত্রে কিন্তু সরকারেরও একটা দায় আছে। যেমন গণমাধ্যমকে টার্গেট করা 5 তারিখের পরে, তারপরে সংখ্যালঘু পাহাড়ি জনগোষ্ঠী তারা আক্রান্ত হয়েছে, সেই বিষয়গুলো কিন্তু আসছে। এবং তারা বলেছে যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যাবে না, কিন্তু আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যাবে না কিন্তু আওয়ামী লীগের বিচার করা যাবে না, এটা কিন্তু তারা বলেনি। তার মানে এই অপরাধের সঙ্গে আওয়ামী লীগের যারা যারা জড়িত তাদেরকে বিচার করতে হবে। জাতিসংঘের এই প্রতিবেদন পাওয়ার পরে আওয়ামী লীগ তো চরম একটা কঠিন অবস্থার মধ্যে পড়লো। দেশে বিদেশে রাজনৈতিক দল হিসেবে তাদের গ্রহণযোগ্যতা একেবারে শেষ হয়ে গেল। আন্তর্জাতিক দুনিয়ায় কোথাও আওয়ামী লীগের নেতা হিসেবে কেউ গর্ব করে দাঁড়াতে পারবে না। আওয়ামী লীগ দল হিসেবে কোনো কথা বলার স্কোপই আসলে এখানে শেষ হয়ে গেল। অন্যদিকে ভারত শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে যে কত বড় ভুল করেছে তারা এখন মর্মে মর্মে উপলব্ধি করবে। কেননা এখন আন্তর্জাতিক অঙ্গনেও বাংলাদেশ বলতে পারে যে যেহেতু জাতিসংঘ প্রতিবেদন দিয়েছে সুতরাং আন্তর্জাতিকভাবে শেখ হাসিনার আমরা বিচার চাই। জাতিসংঘে যদি এই প্রস্তাবটা উত্থাপন করে তাহলে কি অবস্থা দাঁড়াবে? ভারত একটা বিব্রতকর অবস্থার মধ্যে পড়লো। জাতিসংঘের এই প্রতিবেদন বাংলাদেশের যদি কোনো প্রতিবেদন কেউ প্রকাশ করে বা এই যে বিচার হচ্ছে এটা নিয়ে বলতে পারে আয়না ঘর নিয়ে কটাক্ষ করছে, অনেকে বলছে যে না এটা বানানো চালানো, ফ্যান আসলো কোথায়, ওই ছোট মুরগির মতন খুপি কোথায়, এটা বড়, তারপর চেয়ার এটা কেমনে ইলেকট্রিক চেয়ার হয়, এটা তো কাউকে বসালে ঝলসে যাবে, নানান রকম কথাবার্তা কিন্তু বলছে। কেন বলছে? যেহেতু ডক্টর মোহাম্মদ ইউনূস গেছে, উপদেষ্টারা গেছে, এটা দেশীয় ব্যাপার। কিন্তু জাতিসংঘ যদি তদন্ত করে, তারা যখন রিপোর্ট প্রকাশ করে তারা তো অনেক কিছু মানদণ্ড তারা অনুসরণ করে। সেই ক্ষেত্রে কোন সরকার ক্ষমতায় থাকলো